বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 5। কাহিনীর শুরুতে আবার প্রথমে দেখাতে থাকে যে রেলওয়ে ট্র্যাকে রেলওয়ে পুলিশ একটা মৃতদেহ পেয়েছে। এদিকে কল করে ডেফুকে জানায় শনাক্তকরণের জন্য। সেটা আগে রিপোর্ট করা হয়েছিল মিসিং ইয়াং গাওয়ার জন্য, কিনা সে এসে যেন একবার শনাক্তকরণ করে যায়। যা যা বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছিল সেরকম বৈশিষ্ট্যেরই একটা 6 ফুট লম্বা 20 বছরের কম বয়সীর মতো দেখতে এবং রোগা পাতলা। কথাগুলো ফোনের ওপার থেকে শুনেই ডেফুর একেবারে মাথা খারাপ হয়ে যায়। সে সাথে সাথে নিজের অফিস থেকে বেরিয়ে সাইকেল করে যায় সেই রেলওয়ে পুলিশের কাছে মৃতদেহ শনাক্তকরণ করে দেখার জন্য। রেলওয়ে পুলিশের কাছে গেলে রেলওয়ে পুলিশ বলতে থাকে সকালে এই মৃতদেহটা তাদের রেলওয়ে পুলিশ রোড চেক করছিল রেল ট্র্যাকে, তারা পেয়েছে। তো তার সাথে কোনো নথিপত্র বা আইডেন্টিফিকেশনের জন্য কিছু পায়নি। পর এদিকে দেখাতে থাকে যে ডেফু গিয়ে শনাক্তকরণ করে বলে যে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যে না এটা ইয়াং গাওয়া নয়। পর ডেফু এটাও বলে যে এই ছেলেটা কে সে চেনে না, সম্ভবত হয়তো আশেপাশে কোনো পুনর্বসতি থেকেই হবে। এটাও ঠিক যে তাদের জিনটান ভিলেজ, ইয়ংকন ভিলেজ এবং আশেপাশের অন্যান্য অনেক গ্রাম থেকে পুনর্বসতি এসেছিল, এরকম হয়তো আরো হতে পারে। পুলিশ মিস্টার লি এখানে বলতে থাকে ডেফুকে ঠিক আছে, ডেফুকে এখন বাড়ি ফিরে যেতে এবং আশেপাশের এলাকায় তার নিজের এলাকায় কোনো মিসিং হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজাখুঁজি করে দেখবে। এবার তারা ভিকটিম এখানে পেয়ে গেলে তারপরেই তারা আবার তদন্ত শুরু করবে। ডেফু এখানে রেলওয়ে পুলিশ মিস্টার লিয়ের থেকে সেই ব্যক্তির বিষয়ে ডিটেলসে কিছু জানতে চায়। লি এখানে ডেফুকে বলে যে এই ব্যক্তির তো মনে হয় কোনো আপাত মানসিক আঘাত ছিল না। এখানে এই মৃত ব্যক্তির অটোপসি রিপোর্ট না আসা পর্যন্ত তারা কিছু বলতে পারছে না। এদিকে দেখায় রেলওয়ে পুলিশ অন্য একজন পুলিশকে জানিয়ে ট্যান ভিলেজ এবং তার আশেপাশের ভিলেজ যত মানুষ আছে তাদের কোনো ব্যক্তি মিসিং হয়েছে কি এই বিষয়ে তাদের থেকে জানাজানি করতে। তারপর এটাও দেখতে যে অন্য কেউ মিসিং ডায়েরি করেছে কি ব্যক্তি হারিয়ে যাওয়ার জন্য। তারপর এসে এই মেসড আপ সিন ক্লিয়ার করতে আবার দেখাতে থাকে যে সুইওয়াং আর ডেবাও সেখানে উপস্থিত হয়ে গেছে। তো দূরে দাঁড়িয়ে ভয় পেয়ে দেখতে থাকছে। তখন তাদের কাছে এলে সুইওয়াং জিজ্ঞেস করে যে শনাক্তকরণে কি বেরিয়েছে সেটা নিশ্চয়ই গাওয়ান। তোরে ডেফু জানে না সেটা গাওয়ার মৃতদেহ না। কথা শুনে সুইওয়াং এবং ডেবাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডেবাও এখানে কান্নায় ভেঙে পড়ে এবং তার মাথা খারাপ হয়ে যায়। সুইওয়াং আর ডেফু মিলে তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে টান ভিলেজ এবং তার আশেপাশে অন্যান্য পুনর্বসতির ভিলেজগুলোতে পুলিশ এসে পোস্টার লাগিয়ে দিয়েছে যাতে যে মৃত ব্যক্তি মারা গেছে কোনো পরিবার থেকে মিসিং রিপোর্ট করিয়েছিল তারা এসে যেন সেই পোস্টার শনাক্তকরণের জন্য কন্ট্যাক্ট করে রেলওয়ে পুলিশ। ডেফু এবং জিনটান ভিলেজের কিছু বাসিন্দারা বসে কথা বলছে। এখানে একজন গ্রামের বাসিন্দা বলতে থাকে যে ডেফু এবং তার কলিগরা তাদের গ্রামে অন্যান্য গ্রামে পোস্টার লাগিয়েছে এবং সব জায়গায় চেকও করেছে, এমন কোনো পরিবার পায়নি যাদের কোনো সদস্য মিসিং আছে বা তারা কোনো ধরনের মিসিং রিপোর্ট করিয়েছে। এদিকে আবার ডেফুর বাবা হানসুই বলতে থাকে মৃত ব্যক্তির পোশাক পরিচ্ছদ দেখে মনে হয়েছিল যে সে জিহাইগুড়ি বাসিন্দা হয়তো হতে পারে। এরা বলতে থাকে হ্যাঁ সেরকমই তো মনে হয়েছিল তাদেরও। তো এখানে বলতে থাকে যে তার সেই সহকর্মী মেয়ে সুহান ডেফু এই বিষয়টা নিয়ে কয়েকদিন ধরে পড়েছিল। পুনর্বসতির এমন কোনো বাড়ির সদস্য নেই যে মিসিং রিপোর্ট করিয়েছে তার সদস্য হারিয়ে যাওয়া। তো এখানে গ্রামবাসীদের বলে তাদের হয়তো আশেপাশের গ্রামে কৃষি জমিতে পাহাড়ে এবং তার আশেপাশে অন্যান্য জায়গায় পুনর্বসতি অথচ তারা সরকারি রেজিস্টার্ড না, এই জায়গাগুলো একবার ভালো করে খুঁজে দেখা উচিত। এখানে লিডেও বলতে থাকে ডেফু কথাটা তো ঠিকই বলেছে। তো এখানে সমস্যাটা হয়েছে যে জায়গাটা বিশাল বড়, কোন জায়গা তারা খুঁজে বেড়াবে আর তাই দিনের মধ্যে রোদের তাপটা খুবই কঠিন হয়ে উঠবে তাদের জন্য। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে একজন বয়স্ক ব্যক্তি পাশের ভিলেজ থেকে, তার নাম এখানে টাইরং, সে এখানে ডেফুর সাথে কথা বলতে থাকে জিনটান ভিলেজের সেক্রেটারি হিসেবে। এখানে ডেফুকে বলতে থাকে যে গ্রামের মধ্যে এখানে জিনটান ভিলেজের মধ্যে পোস্টার লেগে বাচ্চা মৃত ব্যক্তির দেহ পাওয়া গেছে। এটা শুনে তাদের গ্রামের লোকেদেরও ভীষণ খারাপ লেগেছে। ঘটনা বা বিষয়টা তো যে কোনো পরিবারের সাথে হতে পারতো। বাচ্চা ছেলেটার মা বাবা ছিল কিন্তু এখন সে জোয়ান ছেলেটা মারা গেছে। দয়াপূর্বক আচরণ মতো যেই ধর্মেরই হয়ে থাকুক না কেন যদি রীতিনীতি সম্মত ভাবে শেষকৃত্য সম্পন্ন করা হতো। বৃদ্ধ টাইরং বলে ব্যক্তি বলতে থাকে ডেফু এখানে তাদের গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে যে সেই মৃতদেহে তারা সৎভাবে শেষকৃত্য সম্পন্ন করবে। বৃদ্ধ এটাও বলতে থাকে সে খুব ভালো মতো জানে যে এটা তার দায়িত্বের মধ্যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা ডেফুদের টেরিটরির মধ্যে, তবুও তাদের গ্রামের ব্যক্তিরা এই বিষয় নিয়ে উৎসুক এবং খুব ভয়া এবং দুঃখী মন নিয়ে কাজটা করতে চাইছে। এদিকে আবার দেখাতে থাকে যে ডেফু এই কথাগুলো শুনে সমস্ত গ্রামবাসীদের কাছে গিয়ে বলতে থাকে এরকম খারাপ ঘটনা দুর্ঘটনা তো যে কোনো পরিবারের সাথে ঘটতে পারে। এই মৃত ব্যক্তি সে জিহাইগু থেকে হোক না কেন অন্য জায়গা থেকে হোক না কেন সে তাদের দোষের একজন, তাদের মতোই সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে যদি এই শেষকৃত্য সম্পন্ন করা ভালো হয় এবং তাদের ব্যক্তির কবরের মধ্যে একটা মাইলস্টোনও রাখবে যাতে এখানে তার পরিবার
বা অন্য কোনো ব্যক্তিকে যারা চেনে তারা এসে যদি দেখে তাহলে বুঝতে পারবে। গ্রামের একজন ব্যক্তি বলতে থাকে তারা যদি কিছু কিছু করে টাকা জোগাড় করে তাহলে সে মৃতদেহের জন্য একটা কফিন এবং অন্য জায়গা গ্রামের বাইরে তো তৈরি করে ফেলতেই পারবে। ডেফু বলে এর থেকেও ভালো জিনিস হচ্ছে যে এতে পুনর্বসতি সমস্ত মানুষদের মধ্যে বন্ডিং খুব ভালোভাবে তৈরি হবে। গ্রামের বাকি সকল ব্যক্তিরা ওই বিষয়ে রাজি হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সমস্ত গ্রামের ব্যক্তির অন্যান্য গ্রাম থেকেও সমস্ত ব্যক্তির দিয়ে সেই মৃতদেহের জন্য শবযাত্রা করেছে, কফিন তৈরি করেছে। তারা সেই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করার জন্য যেতে থাকছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ওর কাছে অন্যান্য ব্যক্তিরা দাঁড়িয়ে আছে। রেলওয়ে পুলিশ এসে বলতে থাকছে ডেফু যে কাজটা করেছে তার জন্য সে তাকে শুভেচ্ছা জানাচ্ছে, খুবই ভালো কাজ করেছে। একজন সাধারণ অন্য মানুষ মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে এভাবে খুব ভালো একটা উদাহরণ প্রস্তুত করেছে। পাশের পুনর্বসতি এবং অন্যান্য গ্রামের লোকের এই বিষয়ে শুনতে পেরেছে, এমনকি স্টেশনের পুলিশরাও যারা করতো সেই কাজটা থামিয়ে দিয়ে এই ফিউনারালে এসেছে। এভাবেই তারা যদি একসাথে চলতে থাকে সমস্ত সম্পদ ভবিষ্যতের জন্য সুরক্ষিত হয়ে যাবে, কারণ তারা এভাবে ভালো উদাহরণ প্রস্তুত করবে ভবিষ্যতের জেনারেশনের জন্য। পরে যে সমস্ত লোকেরা এখানে বসতি করতে আসবে তাদের কাছে তাদের গ্রামের থেকে অন্য অনেক লোক গ্রামের পথে আসছে এই শেষকৃত্য সম্পন্ন করার জন্য টাকা দিতে পেরেছে। তারা টাকা দিয়ে যারা পারেনি তারা ভালোভাবে লেবার দিয়েছে। তবে একসাথে চলতে থাকলে তারা একটা বড় পরিবার তৈরি হয়ে যায়, ভবিষ্যতে দ্বন্দ্ব এতে কম হবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেও মিয়াও, সুইওয়াং এবং ডেবাও বসে কথা বলছে। এবং এখানে চিন্তা করে বলতে থাকছে যে তাদের বন্ধু গাওয়া কোথায় গেল এখনো বুঝতে পারছে না। এখানে কামনা করে বলে সে প্রার্থনা করেছে, সে আশা করছে যেখানেই আছে সে ভালো আছে আর খুব তাড়াতাড়ি তাদের গ্রামে ফিরে আসবে। মেও বলে সেটা হলে তো খুবই ভালো হয়, কিন্তু গাওয়া যদি ফিরে না আসতে চায় তাহলে কি হবে। গাওয়ার এদিকে সেদিন রাতে তাদের মালবাহী ট্রেনে চুরি করার কথা মনে পড়তে থাকে, কারণ গাওয়াই জিজ্ঞেস করেছিল এই মালবাহী ট্রেনটা আর উত্তরে এখানে ডেবাও জানিয়েছিল যে লানঝাও বা জিনজিয়ান। পরে ডেবাও বর্তমানে বলে ওঠে সুইওয়াং এবং মেইমাওকে সে সম্ভাবনা রাখ তাদের বন্ধু গাওয়া হয়তো গেছে জিনজিয়ানে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ফু এখানে তার আন্টি এবং তার বাবা হানসির সাথে এক ঘরে আছে। ফুর পিসি অর্থাৎ গাওয়ার মা সিয়াং এখানে তার আবার প্যানিক অ্যাটাক এসেছে। সুস্থ হয়ে তার ছেলে গাওয়ার নাম নিতে বলতে থাকছে সে আর তার বাবা হয়তো ইয়ংকন ভিলেজেই আছে। তো এখানে তার পিসির মাথায় আঘাত দেখে বাবাকে জিজ্ঞেস করতে থাকে যে এরকম আঘাত কি করে সৃষ্টি হলো তার পিসির মাথায়। উত্তরে হানসুই বলতে থাকে আর এই রোগ আবার ফিরে আসার পর 3 বার সে পালিয়েছে। গতকাল মাঝরাতেও সে একবার পালিয়ে গিয়েছিল, যখন সবাই মিলে ধরে ফিরিয়ে আনে তার এই অবস্থায় ছিল। সে এটাও জানায় এখন সে তার বোনকে একা ছেড়ে যেতে ভয় পাচ্ছে। সে এখানে চিন্তা করে ডেফুকে বলতে থাকে প্রথমবার যখন তার বোন পালিয়ে গিয়েছিল তখন ভাগ্যবশত সুইহুয়া বলে মেয়েটি দেখতে পেয়ে যায় এবং তাকে ফিরিয়ে আনে। দ্বিতীয়বার যখন তার বোন পালিয়ে গিয়েছিল তখন তো দূরে হলুদ নদীর ওয়াটার চ্যানেল ছাড়িয়ে সে পালিয়ে গিয়েছে করে তাদের গ্রামের কিছু লোক দেখতে পেয়ে যারা সেচের জন্য জল আনার চেষ্টা করছে তা ধরে নিয়ে আবার সে ফিরিয়ে দেয় হানসুইকে তার বোনকে। কপাল করে গতকাল রাতে যখন পালিয়েছিল সে গ্রামের দিকে যাচ্ছিল তখন বোনেরই একজন পরিচিত ভাগ্যক্রমে তাকে দেখতে পেয়ে যায় এবং হানসুইর কাছে এসে ফিরিয়ে দিয়ে বলতে থাকে এভাবে দীর্ঘদিন চলতে পারবে না, এখানে কিছু না কিছু একটা করতেই হবে। পিসিকে কোম্পানি দেওয়ার জন্য একজনকে না একজনকে থাকতেই হবে। এর জন্যই সে চাইছে সে তার পিসিকে ডাক্তার দেখাবে, হসপিটালাইজ করবে। আবার ডেফু জিজ্ঞেস করে হানসুইকে যে তার পিসির এই রোগটা এলো কি করে। এখানে মনে করে পুরোনো দিনের কথা বলতে থাকে যে 1973 সময় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ইয়ংকোয়ান ভিলেজ এবং হুয়াংজি লিয়াং এই দুটো ভিলেজ এই দুর্ভিক্ষের কবলে খুব খারাপভাবে এসেছে। এদের মধ্যে ঝামেলা হয়ে গেছিল, বন্য কিছু শাকসবজি এখানে খুব খারাপভাবে মারামারি হয়েছিল। আর তার মধ্যে ফুর পিসি অর্থাৎ হানসুইর বোন মাথায় চোট পেয়েছে। তখন থেকেই তার অবস্থা এরকম হয়ে গেছিল। তাদের পরিবার তাকে নিয়ে অনেক হাসপাতাল দেখিয়ে চিকিৎসা ভালোভাবে কিছু হয়নি। বয়সও সবেমাত্র 18 হবে হয়তো। তখন পর তার বিবাহ হয়ে যায় এবং তার কোলে গাওয়া আসে। এখন এই রোগটা আবার ছিল না, শান্তিপূর্ণ ছিল তাদের জীবন। সে এখানে ডেফুকে বলতে থাকে যে তার আর কিছু করার নেই, সে অনেক ভেবে দেখে এই সিদ্ধান্তে সে উপনীত হয়েছে। ফুর মা সে এবং তার বোনকে নিয়ে সে আবার ইয়ংকোয়ান ভিলেজে ফিরে যাবে। সেখানে গেলে আশা করছে তার বোন একটু স্টেবল হবে। এখানে বলতে থাকে এতদিন অপেক্ষা করার পর এখন বিদ্যুৎ সংযোগ আসছে। ধীরে ধীরে সরকারের কথাবার্তা মতো তাদের পরিশ্রম স্কুল, ডাকঘর এবং অন্যান্য জরুরি জিনিসপত্র তৈরি হয়ে যাবে। তাদের গ্রাম মিনিং টাউন, মিনিং ভিলেজ স্থাপিত হবে। বড় তার উদাহরণ স্থাপন করতে চলেছে। আর এর মধ্যে তার বাবা তার মা আর পিসিকে নিয়ে তাদের পুরনো গ্রামে কেন ফিরে যেতে চায়। এখানে বিষয়টা এই প্রবলেম না, আসলে প্রবলেমটা হলো সেখানে বাবা তার বাবা তো উপস্থিত। তোর এখানে হানসুই বলতে থাকে ডেফুকে এই বিষয়টা তার বোন এখানে বুঝবে না। তার মন এটা মানতে থাকে যে তার স্বামী এবং তার ছেলে তার পুরনো গ্রামেই আছেন। এখানে সে বারবার চিৎকার করে ইয়ংকন ভিলেজে ফিরে যাওয়ার কথা বলতে থাকে। সেই দুঃখ পেয়ে এটাও বলতে থাকে তার এখন বয়স হচ্ছে, হয়তো তার 2 ছেলের ওপর সে এখন বোঝাও হয়ে যেতে পারে। এদিকে ভালোই হবে সে তার বোনের ওপর তার স্ত্রীর সাথে নজর রাখতে পারবে। তাদের পুরনো গ্রামে কি সিদ্ধান্তটা সে কনফার্ম নিয়ে নিয়েছে। সে এখানে বলতে থাকে কিন্তু সে দুটো জিনিসের দায়িত্ব এখন তার বড় ছেলে ডেফুর উপর দিয়ে দিতে চায়। ওখানে বলতে থাকে সে সমস্ত আজ্ঞা পালন করবে তার বাবাকে বলছে। এখানে বলতে
বলতে থাকে যে প্রথম দায়িত্বটা সে গাওয়ার দিচ্ছে। গাওয়াকে খুঁজে পেয়ে গেলে বা যাই হোক না কেন পরিস্থিতি, সেই বিষয়ে যেন ডেফু তার বাবাকে চিঠি গাওয়াকে ফিরে পাওয়া গেলে পিসিকে এখানে ডেফু বাঁচাতে পারবে আর হানসুই তার বোনকে আগের মতো সুস্থ দেখতে পারবে। সে এখানে দ্বিতীয় দায়িত্বটা দেয় তার ছোট ভাই ডেবাওয়ের। হানসুই জানায় যে ডেবাওয়ের আজকাল খুব শর্ট টেম্পার হয়েছে, এই সমস্ত ডিসিপ্লিন আর ম্যানার্স ভুলে গেছে। তবেই চলতে থাকলে সে তার বড় ভাই ডেফুর জন্য সমস্যা তৈরি করবে। হানসুই এখানে বলে ডেফুকে ভাইকে যেন সে একটু চেক করে রাখে, কোনোভাবে ভুল পথে না যেতে দেয়, তাকে একটু ডিসিপ্লিন আর ম্যানার্স শেখায়। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর হানসুই মিলে মিসেস ইয়াং অর্থাৎ গাওয়ার মাখন ভিলেজে ফিরে যাওয়ার জন্য সেই বাসে তুলছে। হানসুই তার বোনকে বাসের সিটে বসিয়ে দিয়ে এসে সে নেমে ডেফুর সাথে কথা বলতে থাকে। এখানে ডেফুকে মনে করিয়ে দেয় যে কি সব বিষয়ে দায়িত্ব সে তার বড় ছেলেকে দিয়ে এতদিন থাকার পরও শেষ পর্যন্ত থাকতে পারছে না, তার এই বিষয়টা খারাপ লাগে। ডেফুর ঘাড়ে পুনর্বসতির লোকজন, আশেপাশের লোক, তাদের এই ভিলেজের ডেভেলপমেন্টের জন্য অনেক দায়িত্ব আছে, অনেক স্বপ্ন আছে। এখানে চোখের ইশারায় সে তার ছোট ভাইয়ের কথাও মনে করিয়ে দেয়। পর এখানে ডেফু আর ডেবাও তার বাবার থেকে বিদায়। এদিকে আবার দেখানো হতে থাকে যে বাস ছেড়ে চলে যাওয়ার পর ডেবাওয়ের খুব কষ্ট হতে থাকে তার বাবার জন্য। তার বাবা তার সাথে রেগে থাকার জন্য কোনো কথা বলেন। ডেফু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মনে একটু দুঃখ, কষ্ট, বেদনা সহ্য করতে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে গেছে একটা দোকানে ইন্ডিয়ান নামক জায়গার মানচিত্র খোঁজার জন্য। বিষয়ে জিজ্ঞেস করলে দোকানি তাকে তার সমগ্র চীন দেশের ম্যাপ দিতে পারে। এর একটা মানচিত্রাবলীর বই সে দিয়ে বলে এর মধ্যে সে সমস্ত দেশের সমস্ত জায়গা পেয়ে যাবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেয়েও দেখা করতে এসেছে ডেবাওয়ের সাথে। ওখানে জানতে চায় যে ডেবাও তাকে দেখা করার জন্য কেন ডেকেছে। ধরে এখানে ডেবাও বলতে থাকে যে সে জিনজিয়ান নামক জায়গায় যাচ্ছে। তার ধারণা এখানে তার ভাই গাওয়া সেখানে আছে। রাতের মধ্যে এখানে বিদ্যুৎ সংযোগ চলে আসবে তাদের। পিসিরও এতদিন এই রোগটা ছিল না, কিন্তু তার জন্য ফেরত চলে এসে সে তার একমাত্র ছেলে গাওয়াকে হারিয়ে ফেলেছে। পরিবার এবং বাকি লোকও তাকে খুব সিম্প্যাথির চোখে দেখছে। মেয়েও বলে ডেবাওকে ধৈর্য ধরতে, গাওয়া ঠিকই ফিরে আসবে। এখানে বলে ধৈর্য ধরে বসে থাকাটা কোনোভাবেই কোনো অপশনের মধ্যে পড়ছে না। মেয়েও এখানে বলতে থাকে ডেবাওকে যে সে সব মেনে নিচ্ছে, কিন্তু এখানে তো আগে কখনো জিনজিয়ান যায়নি, তাহলে ডেবাও এখানে জিনজিয়ানকে কি করে খুঁজবে চারিদিকে, সেই জায়গার বিষয়ে তো কিছুই জানে না। সেটাও এখানে সেই দোকান থেকে কেনা এর বড় বইয়ে থাকা মানচিত্রটা দেখি মেমেওকে বল ওইটা দেখে পড়াশোনা করেছে। জিয়ান এই জায়গাটা 16,649 মিলিয়ন কিলোমিটারের মতো বিস্তৃত। মধ্যে 68টা বিভাগ আছে, 175টা টাউনশিপ আছে। মধ্যে নির্মাণ এবং উৎপাদনের জিনিসপত্র বিষয় তো সে বাদই রাখছে। মেয়েও কথাটা শুনে বলতে থাকে ডেবাওকে যে এটা খড়ের গাদার মধ্যে সূচ খোঁজার মতো হবে। ডেবাও বলতে থাকে তার জন্যই যখন একটা এত বড় ঘটনা ঘটেছে তাকে এই জিনিসটা দায়িত্ব নিতে হবে। আর এখানে কিছু একটা হয়ে গেলে তার পিসিকে সে বাঁচাতে পারবে। মেয়েও এখানে জিজ্ঞেস করে ডেবাওকে যে কতদিন সেখানে এসে যাপন করবে সময় ধরে। ডেবাও বলতে থাকে যতক্ষণ না গাওয়াকে বা তার বাবাকে ফিরে পাচ্ছে কখনো এখানে ফিরে আসতে পারবেন। মেয়েও জিজ্ঞেস করতে থাকে এখানে তার মেয়ের কি হবে, বিষয় কি ডেবাও কিছু ভেবেছে। উত্তরে ডেবাও বলতে থাকে সে তার বন্ধুকে নিশ্চয়ই চিঠি লিখবে। এদিকে যে মেয়েও বলছে ডেবাওকে এখানে এসে কোনোভাবেই না এসে থাকতে পারেনি, মূল কারণ কাউন্টি এডুকেশন কমিশনের আধিকারিক মিস্টার জু তাকে এক প্রেমিক খুঁজে পেতে সাহায্য করেছিল বিভাগীয় সিট থেকে। মিস্টার জু এখানে মেমেওকে এটাও জানিয়েছিল, কথা দিয়েছিল সে তাকে একটা জব খুঁজে দিত, সাহায্য করবে। মেমেও এখানে কিছুক্ষণ থেমে বলতে থাকে ডেবাওকে যে সেও যাবে তার সাথে জিনজিয়ান। বলে কোনোভাবেই হতে পারে না, একটা বড় মেয়েকে সে কোনোভাবেই তার নিজের সাথে নিয়ে যেতে পারে। এখানে গেলে পরিস্থিতি হয়তো মেমেওর জন্য কঠিনতর হয়ে যাবে। মেমেও ওখানে ইমোশনাল হয়ে বলতে থাকে সে কোনো কঠিন পরিস্থিতি ভয় পায় না। বলতে থাকে কিন্তু সে এই বিষয়ে চিন্তা করে আর তার চিন্তা করা উচিত। ছোটবেলার বন্ধু, এতেই একটা ভাই আর বন্ধুকে সে হারিয়ে ফেলেছে। বলে সে তো জানালো মেমোকে যে সে চিঠি লিখবে তাকে। ওখানে রেগে বলতে থাকে চিঠি লেখার কোনো প্রয়োজন। স্থিতি সামলানোর জন্য ডেবাও বলতে থাকে ঠিক আছে। মেমেওর কথায় সে রাজি হচ্ছে। রাতের মধ্যেই তাদের গ্রামে ইলেকট্রিসিটি চলে আসবে। ওখানে আবার বলতে থাকে মেমেওকে যে আজকে 10 তারিখ তার বড় দাদা ডিফু থেকে শুনেছে যে 15 তারিখ টাউন ভিলেজের জন্য তার স্থাপন করার জন্য সেরিমনি আছে। বলে খুব ভালো কথা, তাহলে তারা 16 তারিখ বেরিয়ে পড়বে। বলে একদমই এই কদিন সে তার দাদা দিনরাত ব্যস্ত থাকবে, তাকে ব্যস্ত করতে চায় না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে চেন জিনসাং এবং আরো দুজন ব্যক্তি পুরো মরুভূমির উপর হাঁটতে হাঁটতে কথা বলছেন। ব্যক্তি এখানে চেন জিনসাংকে বলতে থাকে মাটি এতটাই খারাপ ধরে প্রস্তুত করতে হয়, কিন্তু তারপরেও চাষের জন্য উপযোগ্য হয়ে ওঠে না, চীনা ভালোভাবে ফলে। খুব বড় কথা যেখানে জলাভাবের জন্য মাটি ক্ষয়তে থাকছে, দুদিন চলতে থাকলে অবস্থা আরো খারাপ হবে। এদিকে আবার দেখানো হতে থাকে যে মিস্টার চেন জিনসাংয়ের মধ্যে কথা বলতে থাকে অন্য একজন উচ্চপদস্থ কর্মীর সাথে। পূর্ব পশ্চিম কোঅপারেশনের দায়িত্বে জিয়ান থেকে অফিসার হয়ে এসেছে, এখানে নিংশিয়াকে সাহায্য করবে বিদ্যুৎ দূরীকরণ এবং
উন্নয়নের জন্য। সে এটাও বলে যে এখানকার লোকেদের থেকে অনেক ডজন লোক নিয়ে গিয়ে ফুজিয়ানে তাদের সেখানে বড় বড় কারখানায় কাজ করার জন্য সেই কারখানাগুলোরই সুবিধা হবে, তাদের কষ্ট কম। এখানকার মানুষগুলো খুবই পরিশ্রম, তাদের থাকা খাওয়া নিয়ে খুব একটা রিকোয়ারমেন্ট কিছুই নেই তাদের কাছে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ইন্ডিয়ান ভিলেজ এবং অন্যান্য ভিলেজের বাসিন্দারা এসে সরকারি আর আধিকারিকদের মিটিং এর জন্য মানে ফুজিয়ান প্রদেশ থেকে এসেছে দারিদ্র দূরীকরণের জন্য যে দায়িত্ব সরকার দিয়েছে। এই দায়িত্বের মূল একজন মহিলা আধিকারিক, নাম এখানে উ ইউন জোয়ান, এখানে প্রথম বক্তৃতা রাখতে শুরু করে। মিস উ ইউন জোয়ান এখানে বলতে থাকে গ্রামবাসীকে যে সকলেই জান আগামীকাল এখানে তাদের গ্রামের মধ্যে টাউন ভিলেজ যে তারা তৈরি করতে চলে আর ভিত স্থাপনের দিন আগামীকালই সেই সেরেমনি পালন করা হবে। তো এখানে গ্রামবাসীদের আবার বলতে বিভিন্ন জায়গা থেকে এসে এই গভীর মরুভূমি অন্য অনেক গ্রাম সব বসতি স্থাপন করেছে পুনর্বসতি। এই বিষয়টা এভাবেও চালানো যায় বিষয়ে সে রিপোর্ট পাওয়ার পর প্রদেশের লিডারদের সে রিপোর্ট করেছিল এবং বলেছিল যে মিস উ এই বিষয়ে খুবই মুগ্ধ হয়েছে। গ্রামবাসী এত কঠিন পরিস্থিতি না মেনে এতদিন ধরে সবকিছু সহ্য করে নিজেদের ভালো এবং ভবিষ্যতের ভালো জেনারেশনের জন্য পথ তৈরি করেছেন। তারা শুধুমাত্র কাজটা নিজেদের কাঁধে দায়িত্বই নেয়, এটাকে ভালোভাবে সম্পন্ন পর্যন্ত করেছেন। মরুভূমিতে বসতি স্থাপন করা কোনোভাবেই সহজ না, বিষয়টা মিস উ খুব ভালো মতো জানে। মিস উ ইয়ন চুয়ান এখানে বলতে থাকবে 92 সালে তা গ্রাম থেকে মোটামুটি 1000-এর মতো লোক এই জায়গায় এসে বসতি স্থাপন করেছে। এখনো ধীরে ধীরে অনেক গ্রাম থেকে আসতে থাকছে। প্রমাণ করে যে এই বিষয়টা কত হিউজ এর মধ্যে দিয়ে সাকসেসফুল হয়েছে, কারণ এই বিষয়টা মাইগ্রেশন সেটেলমেন্ট থেকে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট জোন হিসেবে পরিচিত হয়েছে। এখানে প্রত্যেকটা মানুষ এবং তাদের পরিবাররা মিলে এই চেষ্টা করেছে। সো এখানে বলতে থাকে এভাবে ভালোভাবে চলতে থাকে মিনিং টাউন ভিলেজ দিয়ে তো এরকম ভালো উদাহরণ স্থাপন করবে। ভবিষ্যতের এখানে পুনর্নির্মাণ ক্ষতিপূরণও করবে ভালোভাবে। যা জিনিসপত্র নেই এবং যা জিনিসপত্র আনার প্রয়োজন, এভাবেই তারা একটা নতুন ভালো বাস্তুতন্ত্র তৈরি করবে। থেকেও বড় কথা এখানে ভবিষ্যতে উৎপাদন এবং জীবিকার জন্য এখানে বড় বড় কারখানা প্রতিষ্ঠা করতে হবে। বাইরে থেকে যদি এখানে লোক আসে, যদি জীবিকা নির্বাহ না করতে পারে চলে যাবে এখান থেকে। সু ইয়নচুয়ান এখানে বলতে থাকে মানে বেশিরভাগ লোকই হাজিজি থেকে আসছে, মানে এখানে তার জিহাউগুড়ি বাসিন্দা। সু এটাও জানায় যে তার কাছে একটা ভালো খবর আছে গ্রামবাসীদের জন্য। তারা জানে খুব ভালোভাবে এখানে উপস্থিত থাকা গ্রামবাসীদের বেশিরভাগ রিলেটিভস এখনো জিহাইগু অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মিনিং টাউন ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে আরো 8000 লোককে এই জায়গায় বসতি স্থাপন করানোর চেষ্টা করছে। দারিদ্র দূরীকরণের জন্য এখানে আরো কিছু এফোর্ট দিতে হবে গ্রামবাসী এবং সরকারকেও। তো এখানে বলে 4টে উদাহরণ সে প্রস্তুত করেছে। গ্রামবাসীরা বাকি সকলে চাইলে বিষয়টা নোট ডাউন করে নিতে পারে। গ্রামবাসী এবং অন্যান্য আধিকারিকও নোট ডাউন করতে থাকে মিস ইউ এর কথা অনুযায়ী। বিষয়টা হলো যে এখানে জমি নিয়ে, জমি মাটি ভালো না সবই জানে গ্রামবাসীরা এবং সরকাররা। এখানে গ্রামবাসীদের প্রথম দায়িত্ব হবে যে নিচু মাটিগুলোকে একেবারে সমান পাকা করতে, পাহাড়ি এলাকাগুলোকে যেগুলো বন্ধা এবং ঠিক না সেগুলোকে সমান করতে। এখানে লোকেদের ভীষণভাবে ফসল ফলাতে হবে, জমিগুলোকে ভালোভাবে আবাদি তৈরি করে দিতে হবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এখানে তাদের আলুর উৎপাদন আরো অনেক বেশি বাড়াতে হবে, সেগুলো তারা ভালোভাবে বিক্রি করতে পারবে সমুদ্র তীরের এলাকায়। এই জিহাইগুর পার্সোনাল ইকোনমিক গ্রোথ ভালোভাবে বাড়তে পারে। দ্বিতীয়টা হচ্ছে খুবই কষ্টদায়ী, কিন্তু এখানে তাদের ওয়াটার সেলার অর্থাৎ জল ধরে রাখার জন্য পাতকু ভালোভাবে স্থাপন করতেই হবে, না হলে ভবিষ্যতে জেনারেশনের। চতুর্থত হচ্ছে এখানে প্রৌঢ় এবং ইয়ং ছেলে মেয়েরা এখানে অলস ব্যক্তি হয়ে বসে থাকে, কোনো রকমের কাজই করে। জিনিসটা একটা জায়গার বসতির জন্য কোনোভাবে ভালো না। এখানে মিস উ এবং তার আধিকারিকরা ঠিক করেছে তাদের ফুজিয়ান প্রদেশে পাঠানো হবে। এখানে বড় বড় কারখানায় তারা কাজ করবে, জীবিকা নির্বাহ অর্জন করবে এবং তার জন্য মিনিং টাউন ভিলেজের ভবিষ্যৎ ভালো হবে। মিস্টার উ এখানে বলতে থাকে যে চেন জিনস্যাংকে নিশ্চয়ই অনেক গ্রামবাসী ফুজিয়ান প্রদেশের একজন ক্যাডার এবং ভবিষ্যতের মিনিং টাউন ভিলেজে কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের জন্য সেই থাকবে অফিসার। এখানে সু বলে দেয় যে এখন তাকে ইউনচুয়ান যেতে হবে কমার্স অ্যাসোসিয়েশন, এখানের অন্টারপ্রেনারদের সাথে তাকে কথা বলতে হবে। সেখানের প্রদেশের চলমান কারখানার মধ্যে এখান থেকে প্রয়োজন করে শ্রমিকরা তারা অ্যাকসেপ্ট করতে পারে এই বিষয়ে অনুরোধ করতে হবে, তাদের থেকে সাহায্য চাইতে হবে। কতজন এখানে লেবার এক্সপোর্ট করা হবে এই বিষয়ে বিস্তৃত বর্ণনা চেন জিনস্যাং তাদের দিয়ে দেবে। চেন জিনস্যাং এখানে বলতে থাকে যে জায়গায় হলুদ নদী সেচ এবং শহরের নির্মাণের জন্য সরকার এবং ফুজিয়ান প্রদেশ সাহায্য করছে। নিংশিয়া স্বায়ত্তশাসিত চলো বিষয়টাকে সাহায্য করছে, সমর্থনও করছে। এখানে তবুও গ্রামবাসী দেশি জমি তৈরি করতে এবং ঘরবাড়ি তৈরি করার জন্য নিজেদের টাকাও খরচ করতে হচ্ছে। জিনস্যাং এখানে বলতে থাকে যে বাড়ি তৈরি করতে গেলে এখানে জমি
এদিকে বাড়ি তৈরি করায় দুটো জিনিসই খুবই খরচ সাপেক্ষ, প্রচুর অর্থ খরচ হবে এখানে সাধারণ গ্রামবাসীদের এবং আসতে থাকা এখানে নতুন মানুষ। তাই মিস উ ইয়নজন তাদের জীবিকা উপার্জনের কথা বলে গেছে প্রথমে। জিনসান এখানে আবার বলতে শুরু করে জানে তার অনেক এন্টারপ্রেনার বন্ধু আছে, এখানে প্রোডাক্ট মার্কেট খুবই ডিমান্ডে আছে, ইন্ডাস্ট্রি খুবই হাইলি আপগ্রেডিং প্রসেসিং এর মধ্যে দেওয়া আছে, এখানে লেবার করার জন্য অনেক শ্রমিকের প্রয়োজন আছে। এখানে চেনজিনসান বলতে চায় সে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে ফুজিয়ান আর মিনিং টাউন ভিলেজের মধ্যে তার একটা ব্রিজ স্থাপন করবে, যাতে এখান থেকে সেখানে কাজ করতে যেতে কর্মীদের সুবিধা হয়। মানে ব্রিজ কথাটা শুনে সেখানে লোকেদের অসুবিধা হয়, শুষ্ক আবহাওয়া এবং শুষ্ক যেখানে জলের নামগন্ধটুকু নেই সেখানে ব্রিজ স্থাপন করে কি হবে এটা তারা ভাবতে থাকে। জিনসান এই কথাটা বুঝতে পারে যে গ্রামবাসীদের হয়তো কমিউনিকেশনে বুঝতে অসুবিধা হতো, তখন সে ডেফুকে সাহায্য করতে বললে ডেফু বুঝিয়ে সে এখানে কোনোভাবেই বলছেন বাসীদের এখানে কোনো সেতু প্রস্তুত করার কথা নেই। চেনজিনসান বলতে চাইছে যে সে একটা উপায় বার করতে এখানে ইয়াং মানুষেরা গিরিয়ান প্রদেশে ভালোভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এখানে আবার মিনিং টাউন ভিলেজে ফিরে এসে মাটি তৈরি করতে পারে এবং বাড়ি তৈরি করতে পারে। গ্রামবাসীরা সবাই বুঝতে পারে ডেফুর কথা। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিনিং টাউন ভিলেজের ভিত স্থাপন এলিমেনি শুরু হয়ে গেছে এবং তারা এসে এক এক করে স্টেজে বক্তৃতা দিতে শুরু করেছে। এদিকে আবার দেখানো হতে থাকে যে মিয়াও এসে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে তার কাছে এখানে ডেবাওয়ের বাইসাইকেল কেন এখানে তাকে দিয়েছে। ব্যক্তি বলে না, সে এখানে ডেবাওকে টাকা দিয়ে পে করেছে, পরিবর্তে তার সাইকেল নিয়েছে 35 ইউয়ান সে পে করেছে। মিয়াও জানে যে এই কাজটা কবে করেছে, সে উত্তরে সেই ব্যক্তি জানে আগামীকাল রাতে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবা মিয়াওকে এখানে মিথ্যে কথা বলে তাকে থামিয়েছে ইন্ডিয়ান যাওয়ার জন্য। সেই এর মধ্যে সে এখানে উঠে পড়ছে, সে একাই গিয়ে গাওয়াকে খুঁজবে এই স্থির করেছে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ওয়াংকে মেয়েও এখানে গাওয়ার মিসিং হওয়ার ঘটনাটা বলে দেয়। ওয়াং এখানে বলতে থাকে প্রথমে গাওয়া গেল, এরপর ডেবা, পর্যায়ে আর কি হওয়ার বাকি আছে সে বুঝতে পারছে। এখানে সুইওয়াং কারণ জানতে চাইলে মেয়েওকে এই বিষয়ে ডেবাও বলেছিল আর মেয়েও চিন্তা করে বলে ডেবাও তাকে কথাও দিয়েছে মেয়েওকে নিজের সাথে করে নিয়ে যাবে। এখানে হয়তো মেয়েওকে সে দায়বদ্ধতা ভেবেছে, মিথ্যে কথা বলেই পালিয়ে গেছে আগে ভাগে। ওয়াং এখানে বলতে থাকে সে বিষয়টা ডেফুকে জানাতে হবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফুর সহকর্মী ডেফুর কাছে গিয়ে এই ঘটনাটা জানিয়ে দেয় যে তার ছোট ভাই ডেবাও মিসিং। সুইওয়াং এখানে এই কথাটা তাকে জানিয়েছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবা ইঞ্জিয়ানে যাওয়ার জন্য উঠে পড়েছে এবং শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে পথ তার নিজেরও জানা নেই। ওখানে মেমেও আর সুইওয়াং এর কাছে গেলে সুইওয়াং এখানে ডেফুকে সমস্ত ঘটনা খুলে বলে যে তাদের দুজনকে খুঁজে দেখতে আশেপাশে ডেবাও আছে কিনা, পরে বাকি বিষয়টা দেখছে কি করা যায়। পরে এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সমস্ত অধিকারিকদের বক্তৃতা শেষ হওয়ার এখানে বেলচা দিয়ে বালি দিয়ে স্থাপন করে টাউন ভিলেজের ভিত্তি। দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে জিনসান এখানে ওকে ডেকে বলতে থাকে যে এখানে থাকারই সে প্ল্যান করে নিয়েছে, এখানে মিনিং টাউন ভিলেজেই সে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে, তাহলে ভবিষ্যতে তাদের দুজনের অনেক দেখা হবে। বলতে থাকে এখানে কোনোভাবে জিনসান থাকতে পারবে না, কারণ এখানে আবহাওয়া খুবই খারাপ আর সুবিধা মতো সে থাকতে পারবে। চেনজিনসান বলতে থাকে এখানে থাকতে কাজ করা জবের একটা পার্ট, তাই সে হাজিজি কাউন্টিতে গিয়ে দৈনন্দিন জীবনে যাতায়াত করে কোনোভাবেই কাজ করতে পারবেন। এখান থেকে হাজিজি কাউন্টিটি 400-500 কিলোমিটার দূরে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইওয়াং আর মেমিয়া সব জায়গা খুঁজে এসে এখানে ডেফুকে রিপোর্ট করছে যে সমস্ত জায়গা খুঁজে তো দেখে নিয়েছে কিন্তু ডেবাওকে কোথাও পায়নি। জিনসান এসে এই বিষয়ে জানতে চাইলে ডেফুর থেকে ডেফু সব ঘটনা বলে। ডেফু অনুরোধ করে চেনজিনসানকে বলে কিছুদিনের ডে অফ দিতে, যাতে গিয়ে সে জিনজিয়ান ভাইকে খুঁজে পেতে আনতে পারে। জিনসান এখানে জানতে চায় যে কোন জায়গা আর কোথায় আছে সে কি জানে। থেকেও বড় কথা যে জিয়ান জায়গার আয়তন কতটা সেটা কি সে জানে। এখানে মেমিয়াও বলতে শুরু করে সবার সামনে যেভাবে সেই মানচিত্রের মধ্যে পড়েছিল যেটা ডেবাও তাকে দিয়েছিল। জিনসান এখানে ডেফুকে বলতে থাকে সে তো আগে কখনো জিনজিয়ান নিশ্চয়ই যায়নি, জায়গাটার আয়তন সম্পর্কে কি তার কোনো ধারণা? 960 মিটার স্কোয়ার। এখানে সে নিংজিয়ার আয়তন বলে। এরকমই অনেকগুলো নিংজিয়া মিলিয়ে জিনজিয়াং নামক জায়গাটার আয়তন। জিনসান এখানে বলতে থাকে যে তার ভাই ডেবাও একেবারে ছোট বাচ্চা না, এখানে গিয়ে নিশ্চয়ই কোনো কাজ খোঁজার চেষ্টা করবে। একবার সে সেটেল ডাউন হয়ে গেলে সে তার গ্রামের সাথে সম্পর্ক করার চেষ্টা করবে। এখানে জানায় সকলকে যে সে এখানে বলে গেছে সে তাকে চিঠি লিখবে। জিনসান জানায় যে ডেফুকে এত বেশি চিন্তা না করতে, সময় আর ধৈর্য দুটোই ধরতে। একবার চিঠি লেখার পর তাকে খোঁজা সুবিধা হয়ে যাবে। এই দৃশ্যে দেখানো হতে থাকে যে মেমিও তার ঘরে গিয়ে জিনিসপত্র আনপ্যাক করতে থাকছে এবং ডেফাও এর কথা মনে করতে থাকছে, তার খারাপ লাগছে। এই দৃশ্য আবার দেখানো হতে থাকে যে ফু তার নিজের ঘরে এসেছে এবং ঘরে এসে লাইট জ্বালায়, অর্থাৎ জিনটান ভিলেজে বৈদ্যুতিক সংযোগ চলে এসেছে। ঘরের মধ্যে দাঁড়িয়ে তার বাবা হানসুর বলা কথাগুলো মনে করতে থাকে। তার বাবা গাওয়া এবং ডেবাওয়ের দায়িত্ব তো তার উপরেই দিয়ে গেছে। এগুলো ভেবেই তার খুব খারাপ লাগতে থাকে। তারপরে ডেফু ঘরের বাইরে হেঁটে হেঁটে এলে সে দেখতে পায় সুইহুয়া তার কাছে
এসেছে। ও এখানে সুইহোয়াকে দেখে তার দুঃখের কথা বলতে থাকে যে তার ভাই ডেবাও পালিয়ে গেছে। সুইহোয়া বলে যে সেই বিষয়টা জানে। ও এখানে গ্রাম ছেড়ে পালানোর আগে সুইহোয়াকে বলে ডেফু বলে সে তার ভাইকে থামায়নি কেন তাহলে। করে সুইহোয়া বলতে থাকে সে তার ছোট ভাইকে নিশ্চয়ই খুব ভালো মতো যদি না চায় আর বড়রা কেউ কোনো কথা বলতে চায় না সে ভালোভাবে কথা শুনবে এরকম কি কখনো হয়েছে। সুইহোয়া এখানে আরো বলতে থাকে ডেফুকে তার পিসির অবস্থা খুব ভালোভাবে দেখে দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে আর তার জন্য বাবা হানসুইর মনের মধ্যে একটা ঝাঁকুনি লেগেছে, মনের মধ্যে গিট বেঁধে নিয়েছে এবং তার ছোট ছেলে ডেবায়ের সাথে সে কথা বলছেন। আর মা অর্থাৎ মিসেস জিয়াকে বাঁচিয়ে রাখার জন্য গাওয়াকে ফিরিয়ে আনা খুবই প্রয়োজনীয়। এখানে সুইহোয়াকে বলে গেছে যে গাওয়াকে খুঁজতে খুঁজতে সে যদি তার বাবাকেও খুঁজে পেয়ে যায় খুব ভালো হবে, তাই এখানে প্রচেষ্টা করে দেখতে চাইছে। তো এখানে কথাটা শুনে সুইহোয়া সে বলতে থাকে অসম্ভব একেবারে। এখানে জিনজিয়ানের আয়তন মোটামুটি 30টা নিংশিয়ার সমান, সে কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে। ওর এখানে চিন্তা করে সুইহোয়া লেখা চিঠি ফুকে দিয়ে বলতে থাকে যে ডেবাও এটা চলে যাওয়ার আগে সুইহোয়াকে দিয়ে গেছে আর বলেছে তার দাদাকে দিয়ে। সুইহোয়া বলতে থাকে এখানে কোনো জায়গার নাম বা ঠিকানা দেওয়া আছে নাকি পড়ে দেখতে। এখানে চিঠিটা পড়ে দেখতে থাকে তার ভাই লিখে গেছে দাদাকে, খুব ভালো মতো জানে তার দাদা এখন খুব রেগে আছে, তার তো এই কাজটা করা ছাড়া তার কাছে আর কোনো অপশন সে পায়নি। খুব ভালো মতো জানে যে সবকিছুর দায়িত্ব সে তার বড় দাদার ঘাড়ে দিয়ে যাচ্ছে। খুব ভালো হয় তার বাবা হানসুইকে যদি মিথ্যে কথা বলে যে তার ছোট ভাই অন্য জায়গায় কাজ করার জন্য গিয়েছে। ওখানে দুঃখ করে এটাও লিখে গেছে যে সারা জীবন ডেফুকে বড় ভাই হওয়ার জন্য দোষ দিয়ে এসে বা ওখানে ছোট সেই জন্য তাকে নিজের কপালকে দোষ দিয়ে এসে আসলে ভীষণভাবে চাইতো তারা যদি তাদের দুজনের জায়গাটা সোয়াপ করে পরিবর্তন করতে পারত। ছোট হয়ে এখানে ডেবাও সবসময় হওয়ার জন্য ঝামেলা ও সমস্যা তৈরি করে মার বকা খেয়ে সবার থেকে শিক্ষা পায়। ডেফু এখানে সবসময় সহানুভূতিশীল এবং সাহসী একজন মানুষ। এই একই কথাগুলো ট্রেনের মধ্যে যেতে যেতে ভাবতে থাকে ডেবা। এদিকে আবার দেখানো হতে থাকে যে ডেফু এই কথাগুলো ভাবতে থাকে সাইকেলে করে যেতে থাকে এক জায়গায়, আর মাথাতেও তার ভাইয়ের বলা সেই চিঠির লেখার কথাগুলো। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।